হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের দিলীপ স্যার। আমি টিউটোরিয়াল পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকের যে আলোচনা সেই কর্মকারক নিয়ে আলোচনা। কর্মকারকের আমরা এর আগে বাকি অংশ আগে অংশগুলো করেছি, এবার বাকি অংশটুকু আমরা আজকে আলোচনা করব। যে আলোচনাগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কাকে বলে, উপবাক্যীয় কর্ম কাকে বলে, বাক্যাংশ কর্ম কাকে বলে, সমধাতুজ কর্ম কাকে বলে, অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম কাকে বলে, কর্মের বিপসা কাকে বলে, অক্ষুণ্ণ কর্ম কাকে বলে, এই নিয়ে আজকের আলোচনা এক এক করে আমি তোমাদের সামনে তুলে ধরব। এই ভিডিওগুলো তোমরা দেখবে, খুব সুন্দর করে আমি বুঝিয়ে দেব যাতে তোমাদের উপকারে আসে। তো চলো আজকে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, বলছে উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম। উদ্দেশ্য কর্ম বিধেয় কর্ম কাকে বলে এটা আমরা জানব। একই ক্রিয়ার একটি বিভক্তিযুক্ত প্রধান কর্ম থাকলে ও তার পরিপূরক রূপে বিভক্তিহীন একটি কর্ম থাকলে বিভক্তিযুক্ত প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম এবং বিভক্তিহীন পরিপূরক কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। তো এটা দেখে নাও, বলছে যেমন বলা হচ্ছে এখানে, দুটো টাকা কামিয়ে তুমি ধরাকে সরা মনে করেছো। তাহলে আমরা সংজ্ঞায় দেখেছি, বলছে যে একই ক্রিয়া একটি বিভক্তিযুক্ত প্রধান কর্ম ও পরিপূরক বিভক্তিহীন কর্ম থাকলে বিভক্তিযুক্ত প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম এবং পরিপূরক বিভক্তিহীন কর্মটিকে বিধেয় কর্ম বলে। তাহলে কি বলেছে, যে একই ক্রিয়া। তাহলে দেখে নাও, এই উদাহরণগুলো দেখলে আমরা কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারবো বা বোধগম্য হব। দেখো, এই বাক্যে বলছে যে দুটো টাকা কামিয়ে, তাহলে এখানে দেখো কামিয়ে, তাহলে এখানে একটাই ক্রিয়া আছে। বলছে তুমি ধরাকে সরা মনে করেছো, ধরাকে সরা মনে করেছো। তাহলে দেখো, বলেছে যে বিভক্তিযুক্ত প্রধান যেটা কর্ম থাকবে, তাহলে এইটাই হচ্ছে বিভক্তিযুক্ত প্রধান কর্ম, তাই এটাকে বলা হচ্ছে উদ্দেশ্য কর্ম। আর সরা মনে করছো, এই সরাটা হলো বিধেয় কর্ম। তাই এখানে বলা হয়েছে যে একই ক্রিয়ার একটি বিভক্তিযুক্ত প্রধান কর্ম ও পরিপূরক বিভক্তিহীন কর্ম থাকলে বিভক্তিযুক্ত প্রধান কর্মটিকে বলে উদ্দেশ্য কর্ম এবং পরিপূরক বিভক্তিহীন কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। তারপর নিচের যদি আমরা বাক্যটা দেখি, ঠিক সেখানেও আমরা দেখতে পাবো যে গলা শুনে বিকাশকে সুজয় মনে করেছি। তাহলে দেখে নাও যে একটি ক্রিয়া রয়েছে বাক্যটায়। তো বলছে যে গলা শুনে বিকাশকে, কাকে? বিকাশকে। এই যে বিকাশকে, এখানে দেখে নাও যে কে বিভক্তিযুক্ত রয়েছে, তাই এই বিভক্তিযুক্ত প্রধান কর্মটি হচ্ছে উদ্দেশ্য কর্ম। আর তারপরের যেটা পরিপূরক রূপে, মানে তার সঙ্গে সমতা বজায় রাখার জন্য যে কর্মটি আমরা এখানে দেখতে পাচ্ছি সুজয়, এই সুজয়কে বলা হচ্ছে বিধেয় কর্ম। এখানে দেখো, এই কর্মটাতে কিন্তু বিভক্তি নেই, তাই এই কর্মটাকে বলা হচ্ছে এই বাক্যে বিধেয় কর্ম। আর যেটাতে বিভক্তি যুক্ত রয়েছে, কে বিভক্তি, এখানে কে বিভক্তি রয়েছে, বিকাশ যোগ কে সমান বিকাশকে, তাহলে এই কর্মটিকে বলা হচ্ছে উদ্দেশ্য কর্ম। তারপরের যে সেন্টেন্সটি রয়েছে, এই সেন্টেন্সটি বা বাক্যটি তুমি লক্ষ্য করো, এখানেও ঠিক সেই রকম ভাবেই বুঝতে পারবে যে কোনটাকে উদ্দেশ্য কর্ম বলা হচ্ছে আর কোনটাকে বিধেয় কর্ম বলা হচ্ছে। পাখিটি দেখে কোকিলকে কাক মনে করেছি। তাহলে দেখো, এই যে কোকিলকে, এই কর্মটাকেই বলা হচ্ছে উদ্দেশ্য কর্ম। আর তার পরিপূরক রূপে যে কর্মটি বসেছে, মানে তার সমতা বজায় রাখার জন্য,
তো এই কর্মটাকে বলা হচ্ছে বিধেয় কর্ম। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তাহলে উপবাক্যীয় কর্ম, উপবাক্যীয় কর্ম কাকে বলে? জটিল বাক্যের যদি অপ্রধান খণ্ড বাক্যটি সমগ্র বাক্যের কর্মরূপে ব্যবহৃত হয় তবে তাকে উপবাক্যীয় কর্ম বলে। কি বলল? যে জটিল বাক্যের অপ্রধান খণ্ড বাক্যটি যদি সমগ্র বাক্যের কর্মরূপে ব্যবহৃত হয় তবে তাকে আমরা বলবো উপবাক্যীয় কর্ম। যেমন এখানে লিখেছি, দেখো, আমি জানতাম আজ বৃষ্টি হবে। তাহলে অপ্রধান খণ্ড বাক্য হচ্ছে আজ বৃষ্টি হবে, এটাকে বলা হচ্ছে অপ্রধান খণ্ড বাক্য। যদি আমি প্রশ্ন করি কি জানতাম, এখানে যদি আমি ক্রিয়াকে প্রশ্ন করি কি জানতাম, কি জানতাম, তাহলে উত্তরটা বেরিয়ে আসবে আজ বৃষ্টি হবে। তারপরের বাক্যটা দেখো, এখানেও ঠিক। যদি আমি প্রশ্ন করি কি দেখলাম, লোকটি ছুটে পালাচ্ছে। তো এই অপ্রধান খণ্ডবাক্যটি হচ্ছে উপবাক্যীয় কর্ম, মানে এই বাক্যটার কর্ম হচ্ছে লোকটা ছুটে পালালো, বা এই বাক্যটার কর্ম হচ্ছে আজ বৃষ্টি হবে। তারপরের যে বাক্যটা, সেই বাক্যটা খেয়াল করো, এখানে বলছে যে রমেন শুনেছে। যদি এখানে প্রশ্ন করি কি রমেন শুনেছে, উত্তরটা বেরিয়ে আসবে রেখা মারা গেছে। তাহলে এই অপ্রধান খণ্ড বাক্যটাই এই বাক্যটার বা প্রধান বাক্যটার কর্মরূপে ব্যবহৃত হচ্ছে। তাই এই ধরনের কর্মগুলোকে আমরা বলতে পারি উপবাক্যীয় কর্ম। তাহলে বাক্যাংশ কর্ম, বাক্যাংশ কর্ম বলতে বোঝায় সমাপিকা ক্রিয়াহীন পদগুচ্ছকে, যা বাক্যের মধ্যে একটি পদের কাজ করে। এইরকম কোন বাক্যের অংশই যখন বাক্যটির কর্মরূপে ব্যবহৃত হয় তখন তাকে আমরা বলবো বাক্যাংশ কর্ম। কি বললাম? যে বাক্যের কোনো অংশই যখন ওই বাক্যটার কর্মরূপে ব্যবহৃত হবে তাকে আমরা বাক্যাংশ কর্ম বলবো। আর বাক্যাংশ বলতে কি বললাম? বাক্যাংশ বলতে বললাম যে সমাপিকা ক্রিয়াহীন পদগুচ্ছ, মানে সেখানে অনেকগুলো পদ থাকবে, ওই পদগুলো একত্রিত হয়ে একটা পদে পরিণত হবে। তো এইরকম কোন বাক্যের মধ্যে কোন বাক্যেরই অংশ যদি কর্মরূপে ব্যবহৃত হয় তবে তাকে আমরা বলবো বাক্যাংশ কর্ম। এসো আমরা উদাহরণগুলো দেখলে বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবো। বলছে যে এখানে বলছে আমি লোকটিকে ছুটে পালাতে দেখেছি। এখানে যদি আমি প্রশ্ন করি সমাপিকা ক্রিয়াকে কি দেখেছি, তাহলে উত্তরে বেরিয়ে আসবে আমি লোকটিকে ছুটে পালাতে দেখেছি। কি দেখেছি যদি প্রশ্ন করি সমাপিকা ক্রিয়াকে, তাহলে উত্তরে বেরিয়ে আসবে আমি লোকটিকে ছুটে পালাতে দেখেছি। দেখো এখানে এতগুলো পদ রয়েছে, এই সকল পদ মিলে কিন্তু একটা পদ বলা হচ্ছে বাক্যটার মধ্যে। তাই এই বাক্যগুলো সব মিলে কিন্তু বাক্যটা কর্মরূপে ব্যবহৃত হয়েছে বলে একে বলা হচ্ছে, এই পদগুলোকে বলা হচ্ছে বাক্যাংশ কর্ম। মানে এতগুলো পদ সব কটা মিলে একটা পদ রূপে দেখা দিচ্ছে বাক্যটায়, তাই একে বলা হচ্ছে বাক্যাংশ কর্ম। ঠিক ঠিক দ্বিতীয় যে উদাহরণটা, এই উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি সেখানেও ঠিক পরিষ্কারভাবে বুঝতে পারবো। বলছে যে দেখো তোমার সারাদিন খেলে বেড়ানো। তাহলে তোমার সারাদিন খেলে বেড়ানো এটা হচ্ছে একটা বাক্যের অংশ। আর বলছে আমি বরদাস্ত করব না। তাহলে আমি কি বরদাস্ত করব না? যদি আমি ক্রিয়াকে প্রশ্ন করি আমি কি বরদাস্ত করব না,
তাহলে উত্তরটা বেরিয়ে আসবে যে তোমার সারাদিন খেলে বেড়ানো আমি বরদাস্ত করব না। তাহলে এই এতগুলো বাক্যের অংশ, এতগুলো বাক্যের যে পদ, এই পদগুলো সবকটা মিলে একটা পদে রূপান্তরিত হচ্ছে এবং সেই বলছে পদগুলোই ওই সমাপিকা ক্রিয়াটা বলছে যে বাক্যটা একটা কর্মরূপে ব্যবহৃত হচ্ছে, তাই বলা হচ্ছে এটাকে বাক্যাংশ কর্ম। এই বাক্যটার অংশ বলেই, এই বাক্যটার অংশ কর্মরূপে ব্যবহৃত হচ্ছে বলে তাকে বলা হচ্ছে বাক্যাংশ কর্ম। তাহলে আমি কি বরদাস্ত করব না? তোমার সারাদিন খেলে বেড়ানো। উত্তরটা একেবারে ক্লিয়ার ভাবে বেরিয়ে আসছে। এতগুলো পদ সবকটাই কিন্তু বাক্যের কর্মরূপে ব্যবহৃত হচ্ছে। তারপরে দেখো নেক্সট, রিক তোমার বকর বকর পছন্দ করি না। তাহলে কি পছন্দ করি না? উত্তরটা বেরিয়ে আসবে রিক তোমার বকর বকর। কি পছন্দ করি না? রিক তোমার বকর বকর। তাহলে এই যে রিক তোমার বকর বকর, এই এতগুলো পদ বাক্যটার মধ্যে রয়েছে, এই পদগুলোর সকলটাই কিন্তু হচ্ছে একটা কর্ম। তাই এই ধরনের যে বাক্যগুলো আমরা দেখব, যদি বাক্যের কোনো একটা অংশই যদি কর্মরূপে ব্যবহৃত হয়, তাহলে বলছি যে সেটাকে আমরা বলবো বাক্যাংশ কর্ম। তাহলে 5 নম্বর দেখো, সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম কাকে বলে? বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয়, তাহলে তাকে বা সেই কর্মটিকে সমধাতুজ কর্ম বলা হয়। কি বললাম? যে বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয়, মানে বেরিয়ে আসে, তাহলে ওই কর্মকে বলা হয় সমধাতুজ কর্ম। দেখো কি বলছে, মানে একটি ধাতু থেকে ক্রিয়াপদটা বেরিয়ে আসবে আর কর্মপদটাও বেরিয়ে আসবে, তাকে বলবো আমরা সমধাতুজ কর্ম। বাক্যগুলো খেয়াল করো, বুঝতে পারবে। বলছে যে দারুণ খেলা খেললো ছেলেটা। তাহলে দেখো খেলা খেললো, তাহলে খেল ধাতু থেকে বেরিয়ে এসেছে খেলা খেললো। খেলা পদটি আর খেললো পদটি, তার জন্য এই ধরনের কর্মগুলোকে বলা হচ্ছে সমধাতুজ কর্ম। তাহলে এটা হচ্ছে মেন ক্রিয়ার অবিভাজ্য অংশ ধাতু খেল। এই খেল ধাতু থেকে এসেছে খেলা পদটি, আর খেল ধাতু থেকে এসেছে খেললো পদটি, তাই একে বলা হচ্ছে সমধাতুজ কর্ম। মানে একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদ বেরিয়ে এসেছে। তাহলে এখানে কর্মটা হচ্ছে খেলা আর খেললোটা হচ্ছে ক্রিয়াপদ, তাই এগুলোকে বলা হচ্ছে সমধাতুজ কর্ম। লম্বা ঘুম ঘুমালাম, তাহলে ঘুম থেকে ঘুম পদটি এসেছে এবং ঘুমালাম পদটিও এসেছে। তাহলে এখানে দারুণ খেলা খেললাম না খেলেছে ছেলেটা, তাহলে দেখো কি খেলেছে? খেলা খেলেছে। এখানে বাক্যটা দেখো, লম্বা ঘুম ঘুমালাম, কি ঘুম ঘুমালাম না, বলছে যে কি ঘুমালাম? ঘুম ঘুমালাম, ঘুম ঘুমালাম। এবার তারপরের বাক্যটা দেখো, খুব হাঁটা হেঁটেছি। তাহলে হাঁট, এই হাঁট হচ্ছে ক্রিয়ার অবিভাজ্য অংশ। এই হাঁট থেকে কিন্তু হাঁট থেকে এসেছে হাঁটা, আর হাঁট থেকে এসেছে হেঁটেছি। তাহলে দেখো এই হাঁট হলো একটা ধাতু, সেখান থেকে বেরিয়ে এসেছে
কর্মপদ হাঁটা আর ক্রিয়াপদ হেঁটেছি, তাই এটাকে বলা হচ্ছে সমধাতুজ কর্ম। কি হেঁটেছি? হাঁটা হেঁটেছি। বলছে কি হাসি হাসলাম, তাহলে হাস ধাতু থেকে এসেছে হাস, এই হাস ধাতু থেকে এসেছে হাসি আর হাসলাম, দুটো পদ। তাহলে কি হাসলাম? হাসি হাসলাম, তাহলে এই হাসিটা হচ্ছে কর্মপদ। তারপরে দেখে নাও, সে আজ দারুণ নাচ নাচলো। কি নাচলো? নাচ নাচলো। তাহলে এই নাচ ধাতু থেকে এসেছে, এই নাচ ধাতু থেকে এসেছে নাচ আর নাচলো। তাহলে নাচটা হচ্ছে কর্মপদ আর নাচলোটা হচ্ছে ক্রিয়াপদ। তাহলে দেখো এই নাচ একই ধাতু থেকে নাচ এসেছে আর নাচলো এসেছে, তাই এই ধরনের কর্মগুলোকে মানে যে একই ধাতু থেকে যে কর্মগুলো বলে উৎপন্ন হবে তখন সেই ধরনের কর্মগুলোকে আমরা বলবো সমধাতুজ কর্ম। তাহলে 6 নম্বর দেখো, বলছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম কাকে বলে? বলছে যে একটি ইতে প্রত্যয়ান্ত অসমাপিকা ক্রিয়া যখন বাক্যের কর্মের ভূমিকা পালন করবে তখন তাকে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম বলবো বা বলে। যেমন বলছে দেখে নাও, তাহলে ইতে বলছে আমি খেতে ভালোবাসি। আমি কি ভালোবাসি? খেতে। খা যোগ ইতে বা খে যোগ ইতে, খে যোগ ইতে সমান হলো খেতে। তাহলে দেখো বলছে যে যেমন পর যোগ ইতে সমান হচ্ছে পড়তে, দেখ যোগ ইতে সমান হচ্ছে দেখতে, গা যোগ ইতে সমান হচ্ছে গাইতে। তাহলে এই ধরনের যে অসমাপিকা ক্রিয়াগুলো থাকে আর ওটাই যখন বাক্যের মধ্যে কর্মের ভূমিকা পালন করে তখন সেই ধরনের অসমাপিকা ক্রিয়ারূপী কর্মগুলোকে আমরা বলবো না, অসমাপিকা ক্রিয়াগুলোকে আমরা বলবো ওই যে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। বুঝতে পারলে? তাহলে দেখো বাক্যগুলো দেখলে আমরা বুঝতে পারবো। বলছে যে আমি খেতে ভালোবাসি, তাহলে আমি কি ভালোবাসি? খেতে। তাহলে এই খেতে এই পদটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে খে যোগ ইতে বা খা যোগ ইতে সমান হচ্ছে খেতে, পর যোগ ইতে সমান হচ্ছে পড়তে। তাহলে তুমি পড়তে ভালোবাসো, তাহলে তুমি কি ভালোবাসো? পড়তে ভালোবাসো। তো এই পড়তেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। তারপরে বলছে তারা একবার দেখতে চায়। তারা একবার কি চায়? দেখতে চায়। তাহলে দেখ যোগ ইতে সমান হচ্ছে দেখতে। তাহলে এই যে এই বাক্যটার মধ্যে যে অসমাপিকা ক্রিয়া রয়েছে দেখতে, তাহলে এই ক্রিয়াটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। বলছে সে গাইতে পারে। তাহলে দেখো বলছে যে গা যোগ ইতে, তাহলে ইতে প্রত্যয়ান্ত সেই ক্রিয়াটা হচ্ছে গাইতে। বুঝতে পারলে? তাহলে এই গাইতেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। তাহলে বাক্যের মধ্যে বলছে যে ইতে প্রত্যয়ান্ত যদি কোনো অসমাপিকা ক্রিয়া থাকে আর সেটা যদি বাক্যে কর্ম হিসাবে ব্যবহৃত হয় তখন সেই ধরনের কর্মগুলোকে বলবো আমরা অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। তাহলে বাক্যের কর্মটি যখন পরপর দুবার ব্যবহৃত হয় তখন তাকে কর্মের বিবসা বলি। কি বললাম? কর্মের বিবসা 7 নম্বর। বলছে যে বাক্যের কর্মটি যখন বাক্যের মধ্যে পরপর দুবার ব্যবহৃত হবে তাহলে তাকে আমরা বলবো কর্মের বিবসা। যেমন উদাহরণগুলো দেখো, বলছে যে কথাটা জনে জনে বলেছি। তাহলে দেখো একই পদ বাক্যে পরপর দুবার ব্যবহৃত হচ্ছে। তাহলে কথাটা কাকে কাকে বলেছি? জনে জনে বলেছি, জনে জনে। এই যে দেখো এই পদ দুটো কিন্তু বাক্যের মধ্যে দুইবার ব্যবহৃত হয়েছে। তো এই ধরনের যে কর্মগুলো বাক্যের মধ্যে থাকে
তো এই কর্মগুলোকে বলা হয় কর্মের বিবসা। কর্মের বিবসা যেমন বলা হয়েছে যা যা বলছি লিখো, তাহলে কি কি বলছি? যা যা। তাহলে দেখে নাও এই পদগুলো বাক্যের মধ্যে দুবার আছে। তো এই ধরনের পদগুলো বা এই ধরনের কর্মগুলোকে আমরা বলি কর্মের বিবসা। তারপরে তৃতীয় নাম্বার যে বাক্যটা, সেই বাক্যটা খেয়াল করো, মৌমাছি গুনগুন করে। কি কি করে? গুনগুন করে। কি করে? গুনগুন করে। তাহলে যে গুনগুন, এই গুনগুনটা হচ্ছে কর্মের বিবসা। বলছে যে বারবার ব্যবহৃত হচ্ছে, বারবার ব্যবহৃত হচ্ছে বাক্যের মধ্যে, বলে এগুলোকে বলা হচ্ছে কর্মের বিবসা। তিনি শুধু বক বক করছেন। তিনি কি করছেন? বক বক। তাহলে এই বক বকটাই হচ্ছে কর্মের বিবসা। তাহলে 8 নাম্বার আমরা আজ আলোচনা করব অখণ্ড কর্ম। বলছে যে বাক্যের ক্রিয়াটি যদি দ্বিকর্মক হয়, তখন একটি কর্ম উদ্দেশ্য স্থানে গেলেও অপর কর্মটি কর্মরূপে থাকলে তবে তাকে আমরা অখণ্ড কর্ম বলি। কি বললাম? যে বাক্যের ক্রিয়াটি যদি দ্বিকর্মক হয়, তখন যদি একটি ক্রিয়া উদ্দেশ্য স্থানে চলে যায় আর অপর কর্মটি যদি কর্মরূপে থাকে, তবে তাকে আমরা অখণ্ড কর্ম বলবো। আসলে এটা কর্তৃবাচ্য থেকে যখন কর্মবাচ্য আমরা করি, তখন দেখব যে সেখানে বলছি যে দুটো কর্ম যদি থাকে বাক্যটার মধ্যে, তাহলে একটা কর্ম যদি উদ্দেশ্য স্থানে চলে যায় এবং অপর কর্মটি যদি কর্মরূপে বাক্যের মধ্যে অবস্থান করে, কোন রকমের চেঞ্জ না হয়, তাহলে তাকে আমরা বলবো অখণ্ড কর্ম। যেমন উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো। দেখো, কর্তৃবাচ্যে আছে আমি রামকে উপহারটি দিলাম। তাহলে এখানে এই বাক্যটার মধ্যে আমরা কিন্তু দুটো কর্ম দেখতে পাবো, একটা হচ্ছে রামকে আর একটা হচ্ছে উপহারটি। তাহলে যদি আমরা এটা কর্মবাচ্যে করি, তাহলে বলছে রাম আমার দ্বারা উপহারটি প্রদত্ত হইল। তার মানে রাম উপহারটি পেল, রাম উপহারটি পেল। তাহলে এখানে আমরা দেখো উদ্দেশ্য স্থানে কিন্তু এখানে রাম চলে এসেছে। তাহলে এখানে আমরা যখন কর্তৃবাচ্যে দেখছিলাম, তাহলে রাম কিন্তু বলছে যে কর্মরূপে ছিল, কিন্তু এখানে আমরা দেখছি বলছে যে রাম এখানে বলছে যে উদ্দেশ্য হিসাবে চলে এসেছে। এবং অপর যে কর্মটি রয়েছে, দুটো কর্ম তো এই বাক্যটায়, ওই যে অপর কর্মটি দেখো কোন রকমের কোনো পরিবর্তন হয়নি, যা ছিল তাই কিন্তু ঠিক সেই বলছে যে বাক্যের মধ্যে রয়েছে কর্মবাচ্যে পরিবর্তনের সময়। তাহলে এই কর্মটিকে বলছি আমরা, এই উপহারটি, এই কর্মটাকে বলছি আমরা অখণ্ড কর্ম। এর কোনো পরিবর্তন হয়নি, পূর্বে যেরকম ছিল ওই বাক্যটার মধ্যে ঠিক এই কর্মবাচ্যে যখন আমরা করছি, সেখানেও কিন্তু ঠিক একই স্থানে অবস্থান করে রয়েছে। তাই এই কর্মটিকে বলা হচ্ছে অখণ্ড কর্ম। যেমন আরেকটি উদাহরণ এখানে দেখো, খেয়াল করো, বলছে সে রিয়াকে সাইকেল দিল। তাহলে এখানেও কিন্তু দুটো কর্ম রয়েছে, একটা হচ্ছে রিয়াকে আর একটা হচ্ছে সাইকেল দিল। এটাকে যদি আমরা কর্মবাচ্যে করি, তাহলে দেখব যে এখানে বলছে যে রিয়া তার দ্বারা সাইকেল প্রদত্ত হইল, রিয়া তার দ্বারা সাইকেল প্রদত্ত হইল। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে কর্তৃবাচ্যে কিন্তু রিয়া কর্মরূপে ছিল, কিন্তু যখন আমরা কর্মবাচ্য করতে এলাম, সেই কর্মবাচ্যে আমরা দেখছি রিয়া কিন্তু উদ্দেশ্য হিসাবে বা বলছে যে বাক্যের কর্তা হিসাবে বসে গেছে। আর বলছে সাইকেল যে পদটা পূর্বে কর্তৃবাচ্যে যেরকম ছিল, বলছে কর্মবাচ্যেও কিন্তু সেই রকম স্থানে অবস্থান করে রয়েছে, এর কোন রকমের কোনো পরিবর্তন ঘটেনি। তাই এই কর্মটিকে বলা হচ্ছে অখণ্ড কর্ম। তো আজকের ক্লাস আমাদের কর্মকারক নিয়ে আলোচনা ছিল। আজকে প্রত্যেকটা কর্মকারকের যে শ্রেণী বিভাগগুলো, প্রত্যেকটা কিন্তু ধরে ধরে আলোচনা করলাম। তোমরা
এই ভিডিওগুলো দেখবে আর বন্ধু বান্ধবদের লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে। আমি আজকের আলোচনা সমাপ্ত করলাম।